আজকে আমরা একটু ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন পড়াশোনা করতাম তখন সাবজেক্টগুলি একটি করে নাম থাকত। এখন সাবজেক্টের বিভিন্ন রকম নামের পরিবর্তন এসেছে। সম্পর্ক স্থাপনে সক্ষমতা, সমন্বয় সাধনে সক্ষমতা। আমাদের সময় ছিল ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। আজকে আমরা ভৌত বিজ্ঞান ও পরিবেশ, অর্থাৎ প্রত্যেকটা পড়ার মধ্যে একটা সামঞ্জস্য বা একটা সম্পর্ক আছে বর্তমান সময়ে। আজকে একটু আমরা পরমাণু বিষয়টা নিয়ে মোটামুটির উপরে তাৎক্ষণিক আলোচনা করব। পরবর্তী ক্ষেত্রে সময় পেলে পরে আরও দীর্ঘ ডিসকাস আমরা নিয়ে আসবো, যাতে সকলের সুবিধা হয়। পরমাণু বিষয়টা কি? সর্বপ্রথম ভাবা হতো যে প্রত্যেকটা জিনিস হলো আলাদা আলাদা। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে না, কোনো একটা ছোট বা ক্ষুদ্র অংশ বা কণা থেকে এই পরমাণুকে ছোট ছোট কণা বা ক্ষুদ্র কণা রূপে ডাল্টন যেটা অভিহিত করেছিল প্রথম, সেটাও এসেছিল ঋষি কণাদের নাম অনুসারে। অর্থাৎ ঋষি কণা বোঝাবার চেষ্টা করেছিল যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছোট্ট কোনো কণা থেকে সেই কণার সঙ্গে কণার কোনো সম্পর্ক নাই, সেটা অনেকটা ঈশ্বরীয় কণার মতন বলা যেতে পারে। এখানে আমরা বিজ্ঞান ধীরে ধীরে ক্রমশ প্রকাশমান। আগেও ঠিক ছিল, এখনও ঠিক। আগেও স্টিম ইঞ্জিন ট্রেন চলতো, এখনও বুলেট ট্রেন চলে। সেরকমভাবে ডাল্টনকেও সম্পূর্ণরূপে ভুল আমরা বলতে পারি না, কিন্তু তার থেকেও আরও আধুনিক মতামত এসেছে। তা ডাল্টন পরমাণু সম্পর্কে যে প্রথম কথা বলেছিল, তিনি বলেছিলেন পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যা অবিভাজ্য, অর্থাৎ ভাঙা যায় না। এক বা একাধিক পরমাণু ভরে ধর্মে আয়তনে একই, ভিন্ন ভিন্ন পরমাণু ভরে ধর্মে আয়তনে ভিন্ন, এবং পরমাণুগুলি নির্দিষ্ট সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অর্থাৎ 5টা মতামত দিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন রাদারফোর্ড বোর অর্থাৎ পরমাণু নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আরও আলোচনা হলো, তখন দেখা গেল যে পরমাণুগুলি কেউ ভাঙা যায়। অর্থাৎ পরমাণুর মধ্যেও আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, যাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইভাবে বলা হয়। সেখানে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে, আমি অত ডিসকাসের মধ্যে আজকে যাচ্ছি না, সাময়িক পরমাণু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে একদিন রাদারফোর্ডের আলোচনা করব। এটি 0.01 মিলিমিটারের সোনার পাতের উপরে আলফা কণাকে বিচ্ছুরণ করে। আলফা কণা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, যেটাকে তেজস্ক্রিয় কণা বলা হয়, এবং যার ভর আছে। সেখানে দেখা যায় যে একটা সোনার পাত মানে সেটা একটা পরমাণু, কারণ প্রত্যেকটা পদার্থ তৈরি হয় প্রথম অবস্থাতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে পরমাণু। এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় অণু। এক বা একাধিক অণু, তারা কোটি কোটি অণু। পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার সাপেক্ষে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। আন্তরাণবিক টানের উপরে নির্ভর করে তারা অণু থেকে পদার্থে পরিণত হয়। এইভাবে 3 ধরনের পদার্থ হয়। যেমন এটাকে বলতে গেলে আমি বস্তু বলতে পারি। এর মধ্যে কালি আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন রকম আছে। অর্থাৎ একাধিক পদার্থ সংমিশ্রণ এর মধ্যে যুক্ত আছে। কিন্তু পদার্থ হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে মৌল, যৌগ পদার্থ, মৌলিক পদার্থ এবং মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ যেগুলো সোডিয়াম, পটাশিয়াম, সোনা, লোহা, লিথিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে বলা হয় এক বা একাধিক মৌলিক পদার্থ, যাদের ভর আলাদা হয়ে যায়। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনকে মিলে জল তৈরি হয়, এগুলোকে যৌগিক পদার্থ বলা হয়। এবং মিশ্র পদার্থ বলতে আমরা বায়ু বলি, যারা প্রত্যেকটা পদার্থ বায়ুমণ্ডলের মধ্যে আমরা দেখেছি যে নিষ্ক্রিয় গ্যাস থেকে আরম্ভ করে, জলীয় বাষ্প থেকে আরম্ভ করে, নাইট্রোজেন থেকে আরম্ভ করে যতগুলি পদার্থ, সব আলাদা আলাদা ধর্ম অনুযায়ী বিরাজ করছে।
অর্থাৎ এই পরমাণুগুলি ধীরে ধীরে তারা বিভিন্ন রকমভাবে বিন্যস্ত হয়েছে। এগুলো আগেকার যুগের ধারণা ছিল, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেহেতু পরমাণুর মধ্যে ইলেকট্রন কাজ করছে, তাহলে ইলেকট্রন পরমাণুর মধ্যে আছে, তাহলে ইলেকট্রন বিক্রিয়া করা বা ইলেকট্রনের কম বেশি আধিক্য সংখ্যার দিকের পরিমাণের উপরে নির্ভর করে সমস্ত কিছুই যখন পদার্থ গঠন করছে, তখন আমরা আগেকার পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে মোটামুটি ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভুল বলাও যেতে পারে না। তাহলে বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে কীরকমভাবে বুঝবো? আমরা পরমাণুকে বুঝতে গেলে প্রথমে রাদারফোর্ড দেখলে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে পরমাণু ভেঙে যাচ্ছে। একটা প্লেটের উপরে একটা সোনার প্লেটের উপরে আলফা কণা বিচ্ছুরণ করে দেখলে বেশিরভাগ আলফা কণা অন্যদিকে চলে যায়। এক জায়গা থেকে আলফা কণা সোজা আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে চলে আসে। আর এগুলা প্রায় 20 লক্ষ ভাগের অল্পের মধ্যে বুঝাতে বুঝাতে 1 ভাগ অংশে পুনরায় ফিরে আসে। অর্থাৎ পরমাণুর মধ্যে এমন একটা জায়গা আছে 20 লক্ষ ভাগের 1 ভাগ অংশে, যেখানে বলা হয় যে আলফা কণার সমান ভর আছে, তাই সেটা সেখানে ধাক্কা মারে এবং পুনরায় ফিরে আসে। কারণ একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের যদি আমরা সংঘর্ষ করি, তো দেখবে ওই জিনিসটা পরের জিনিসটা চলে যাবে, কিন্তু আগের জিনিসটা এক জায়গাতে থেমে যাবে। তাহলে আলফা কণা যদি পজিটিভ হয়, তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু আছে, তখন তার নাম দিলে নিউক্লিয়াস। এটাকে আমরা এভাবে বুঝি দাগের সাহায্যে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন আমরা বুঝতে যাই, তখন আমরা দেখলাম যে 20 লক্ষ ভাগের কিছু কিছু অংশে যেগুলাতে আংশিক করে আকর্ষিত হচ্ছে, সেগুলাতে আলফা কণা যদি পজিটিভ হয়, তাহলে সেগুলো হবে নেগেটিভ। আর সেই নেগেটিভগুলির নাম দিলে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেই নেগেটিভগুলির নাম দিলে ইলেকট্রন। অর্থাৎ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমনভাবে গ্রহগুলি ঘুরতে থাকে, এখানে ডিফারেন্স হলো যে একটা সৌরজগতের কক্ষপথে একটা মাত্র গ্রহ থাকবে, আর এখানে একাধিক ইলেকট্রন থাকতে পারে। এবার ব্যাপার হলো এখানে তাহলে সমস্ত ভর থাকছে। আবার আমরা যখন দেখি লোহাকে যখন দূর থেকে টাচ করি, লোহা তো আমাদেরকে শক মারে না, অর্থাৎ কারেন্ট মারে না। তাহলে নিশ্চয়ই ইলেকট্রন যদি মাইনাস হয়, তাহলে সেই সংখ্যকই প্রোটন আছে, যাকে বলা হয় পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আছে। সেই পজিটিভ তড়িৎগ্রস্ত কণা ভরের সঙ্গে সম্পর্ক হয়ে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাই নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যা, যাকে ভর সংখ্যা বলা হয়, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, এবং তাকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলি ঘুরছে তাদের সংখ্যাটি সমান হয়। তাই এই দুটোকে একসঙ্গে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। এবার ব্যাপার হলো ইলেকট্রনগুলি, এটা যদি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা হয়, তাহলে এইখানে যে ইলেকট্রনগুলি ঘুরছে, মাইনাস যেগুলি ঘুরছে, সেগুলো এখানে পড়ে যাওয়ার কথা ছিল। এটাকে অভিকেন্দ্র বল বলে, যে টান মারছে। এখানে আমরা বুঝবো যে বালতিতে জল ভরে, হাফ বালতি যদি আমরা ঘুরাই, তাহলে দেখবো জলটা উপর থেকে নিচের দিকে পড়ছে না। অর্থাৎ যত আমি ঘুরাবো তত আমার অপকেন্দ্র বল বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে সৌরজগতের ক্ষেত্রে বুধের গতিবেগ সব থেকে বেশি, কারণ বুধ সব থেকে কাছে আছে, তাই বুধের মধ্যে আকর্ষণ বলটা সব থেকে বেশি কাজ করবে, তাই বুধকে বেশি পরিমাণে ঘুরতে হবে। এর ব্যাপার হলো, এটা আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে। এটাতে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি যে স্বাভাবিকভাবে নিচু ক্লাসে, উঁচু ক্লাসে অরবিটাল অনুযায়ী এস, পি, ডি,
ই এফ এভাবে বাড়তে বাড়তে যাবে। এখানে আমরা এটাকে বুঝি 2n² পদ্ধতিতে পরমাণুগুলি থাকবে। 2n² পদ্ধতি। 2n² পদ্ধতি মানে কি? আমি এটাকে কে কক্ষপথ ধরতে পারি, এটাকে এল কক্ষপথ ধরতে পারি, এটাকে এম ধরতে পারি, এটাকে এন ধরতে পারি। তাহলে কে কক্ষপথে n সমান 1, এল কক্ষপথে n সমান 2, এম কক্ষপথে n সমান 3, এন কক্ষপথে n সমান 4, এভাবে বাড়তে বাড়তে যায়। তাহলে 2n² পদ্ধতিতে অর্থাৎ কোন কক্ষপথে কেতে কত থাকবে, এলে কত থাকবে, এমে কত থাকবে, এনে কত থাকবে, স্বাভাবিক অবস্থায় যখন আমরা বোঝার চেষ্টা করব, তাহলে কে কক্ষপথে n সমান 1, তাহলে এখানে 2 গুণিত 1²। তার মানে প্রথম কক্ষপথে 2 থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। তারপরের কক্ষপথে 2 গুণিত 2², অর্থাৎ এখানে 8টা থাকতে পারে। তারপর কক্ষপথে 2 গুণিত 3², অর্থাৎ এখানে 18টা থাকতে পারে, আবার 8টাও থাকতে পারে, আবার 10টাও থাকতে পারে। তারপরের কক্ষপথে 2 ইন্টু 4², অর্থাৎ 32টা। এইভাবে প্রত্যেকটা পদার্থ মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলি আমরা জানি যে আমাদের শেষ যে পদার্থ আছে প্রাকৃতিকভাবে পাওয়া যায় তার নাম হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে 92, আর তার সঙ্গে আরও 11টা পরবর্তী ক্ষেত্রে আবিষ্কার হয়েছে, দিয়ে মোট 103টা পর্যন্ত মৌলকে আমরা দেখতে পাই। তা এর পরে আমরা আরও পরমাণু নিয়ে আলোচনা করব।